হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল। আজ তোমাদের জন্য জিকে অ্যান্ড জিএস এর ক্লাস নিয়েছে একটা, যে ক্লাসটা তোমাদের খুব হেল্পফুল হবে আপকামিং এক্সামের জন্য। এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস সেট 2। চলো 1 নম্বর কোয়েশ্চেন আমরা চলে আসি, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে তোমরা সলভ পেয়ে যাবে, ঠিক আছে, মানে এক্সট্রা ইনফরমেশান পেয়ে যাবে। চলো 1 নম্বর কোয়েশ্চেন শুরু করছি আমরা। বলছি এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কী? ঠিক আছে, তাপমাত্রা মানে টেম্পারেচার। তা টেম্পারেচারের একক কী? টেম্পারেচারের একক হচ্ছে আমার কেলভিন। তাহলে টেম্পারেচারের একক হচ্ছে আমার কেলভিন। তাহলে টেম্পারেচারের একক হচ্ছে আমার কি? একক হচ্ছে আমার কেলভিন। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? টেম্পারেচার এই কোয়েশ্চেন এসেছিল, এটা ডাব্লিউপি পিআই, এটা হচ্ছে PY কিউ টেস্ট, মানে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন এগুলো। তাহলে এসআই পদ্ধতিতে টেম্পারেচার একক কি না? কেলভিন হচ্ছে। চলো এক্সট্রা ইনফরমেশন দেখে নিই। দেখো এই যে ডাইন হচ্ছে সিজিএস পদ্ধতিতে বলের একক। ডাইন হচ্ছে কি আমার? সিজিএস পদ্ধতিতে বলের একক। নিউটন হচ্ছে এসআই পদ্ধতিতে বলের একক। আবার এসআই পদ্ধতিতে চাপের একক হচ্ছে আমার পাস্কাল। বুঝে গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসি। এবং যদি ক্লাসটা ভালো লাগে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবং এই পিডিএফটা যদি দরকার হয় তোমাদের, তাহলে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা অতি অবশ্যই জয়েন হয়ে যাবে। সেখানে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে ফ্রি অফ কস্ট। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো কী বলছে, একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে ওপর থেকে নিচে যে এই ক্রমে কোন আলো দেখা যাবে, মানে এরকম ওপর থেকে নিচে যাবে কোন আলোটা দেখা যাবে। তাহলে দেখো এইটা সঠিক অ্যান্সার হবে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তাহলে প্রথমে কী থাকে আমাদের? প্রথমে থাকে আমাদের লাল। প্রথমে আমাদের কী থাকে? প্রথমে থাকে আমাদের লাল রঙ, দিয়ে তারপর আমাদের কী থাকে? হলুদ রঙ থাকে, তারপর কী থাকে? আমাদের সবুজ রঙ। তোমরা যদি লক্ষ্য করেছো তো অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেনটা হবে। চলো ওই জন্য ভিভিআই লিখে দিচ্ছি। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো খুব সুন্দর কোয়েশ্চেন। বলি নিচের কোন স্থানটি জেরোফাইট উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ? জেরোফাইট, ঠিক আছে। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। কচ্ছ উপকূলে আমাদের জেরোফাইট উদ্ভিদ লক্ষ্য করা যায়। চলো এর এক্সট্রা ইনফরমেশান দেখে নিই। দেখো কী বলছে, যে কচ্ছ স্থানটিতে জেরোফাইট উদ্ভিদ দেখা যায় যে সমস্ত উদ্ভিদ বৃষ্টিপাতের তুলনায় অধিক বাষ্পীভবন যুক্ত বা স্বল্প আর্দ্রতাযুক্ত মৃত্তিকার শুষ্ক পরিবেশে জন্মগ্রহণ করে, ওই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে নিজেদের জীবনচক্র সম্পূর্ণ করে, তাদের জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ বলা হয়। বোঝা গেছে কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। খুব একটা ভালো কোয়েশ্চেন, পরীক্ষা এসেছিলো, এটা ডাব্লিউবিতে এসেছিলো। আগে বলে দিচ্ছি এগুলো সব ডাব্লিউবি PY কিউ কোয়েশ্চেন, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন। দেখো কী বলছে, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তাহলে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আমার গুরু শিখর। বুঝে গেছে? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের কী নাম? গুরু শিখর। চলো তাহলে দেখো, মিওসিস বিভাজন কোন কোষে হয়? মিওসিস বিভাজন কোন কোষে হয়? সঠিক অ্যান্সারটা কি? সঠিক অ্যান্সার অপশান এ, বি, সি না ডি? তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। জনন কোষ, জনন কোষটা হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে মিওসিস বিভাজন কোন কোষে হয়? জনন কোষে হয়। বুঝে গেছে? আমার জনন কোষে হয় মিওসিস বিভাজন। চলো এর এক্সট্রা ইনফরমেশান জেনে নিই আমরা। তাহলে দেখো কী বলছে, মিওসিস কোষ বিভাজন প্রধানত জনন মাতৃকোষে ঘটে এবং এর ফলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় ও প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। তাই মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়। প্রশ্ন অবশ্যই আসতে পারে যে কোন কোষকে হ্রাস বিভাজন বলা হয়? মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়। মিওসিস কোষে বিভাজনের প্যাকটিন দশায় ক্রসিং ওভার ঘটে। বুঝে গেছে? চলো দেখো খুব ভালো কোশ্চেন এটা। নাবার্ড প্রতিষ্ঠানটি গঠিত হয় গ্রামের উন্নয়নে, শিল্পের উন্নয়নে, রেলের উন্নয়নে না শহরের উন্নয়নে? তোমরা এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। আমি একটু হালকা করে ক্লু দিয়ে দিচ্ছি, 1900 কিছু বটে। তাহলে তোমরা বাকি দুটো কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে নাবার্ড প্রতিষ্ঠানটি যে জড়িত কার সাথে? গ্রামের উন্নয়নের সাথে। অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বুঝে গেছে? তাহলে দেখো কী বলতে চাইছে এখানে, চলে আসো। ওই নাবার্ড প্রতিষ্ঠানটি গ্রামের উন্নয়নের সঙ্গে জড়িত 1935 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেখো প্রশ্ন আবারও আসতে পারে যে আরবিআই কত সালে গঠিত হয়েছিল? আরবিআই কত সালে গঠিত হয়েছিল, ঠিক আছে। তাহলে আরবিআই দেখো 1935 সালে গঠিত। এসবিআই কত সালে প্রতিষ্ঠিত? ওইটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তাহলে কী বলতে, নাবার্ড প্রতিষ্ঠানে গ্রামের উন্নয়নের সঙ্গে জড়িত 1935 সালে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গঠিত হবার পর গ্রামীণ ক্ষেত্রে ঋণের সরবরাহ করার দায়িত্ব আরবিআই পালন করতে থাকে। 1982 সালে নাবার্ড গঠিত হবার পর গ্রামীণ ঋণ সরবরাহের দায়িত্ব আরবিআই নাবার্ডের হাতে তুলে দেয়। বুঝে গেছে? চলো ওই লাক্ষাদ্বীপ,
খুব একটা ভালো কোয়েশ্চেন। লাক্ষাদ্বীপের একটা উদাহরণ কি? লাক্ষাদ্বীপ একটা হচ্ছে প্রবাল দ্বীপ, আগ্নেয় দ্বীপ, মহাদেশীয় দ্বীপ না মহাসাগরীয় দ্বীপ? তাহলে এটা সঠিক অ্যান্সার কি? এটা সঠিক অ্যান্সার হচ্ছে আমার প্রবাল দ্বীপ। সঠিক অ্যান্সার হচ্ছে কি আমার প্রবাল দ্বীপ। অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বুঝে গেছে? চলো দেখো কী বলছে এখানে। তাহলে লাক্ষাদ্বীপ হচ্ছে আমার এক ধরনের প্রবাল দ্বীপ। এই উপকূল ভাগে প্রবাল প্রাচীর দেখা যায়। তাহলে প্রবাল দ্বীপ, লাক্ষাদ্বীপ হচ্ছে আমার প্রবাল দ্বীপ। তাহলে লাক্ষাদ্বীপে কি একটা প্রবাল প্রাচীর দেখা যায়। ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার একটা অধিকার একটা কি বলছি? ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার একটা অধিকার কি? মৌলিক অধিকার, স্বাভাবিক অধিকার, সাংবিধানিক অধিকার না বৈধ বা আইন অধিকার? তাহলে ভোটাধিকার হচ্ছে আমাদের কি, যে আমরা ভোট দিই সেটা হচ্ছে লিগ্যাল রাইট, মানে কি মৌলিক অধিকার। ওইটা হচ্ছে আমাদের কি মৌলিক অধিকার। তাহলে মৌলিক অধিকার কত নম্বর ধারায় আছে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। মৌলিক অধিকার কত নম্বর ধারায় আছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমরা। ঠিক আছে, চলো ভারতবর্ষে দেখো এক্সট্রা ইনফরমেশনটা আমরা জেনে নিই। বলছি ভারতবর্ষে হচ্ছে সেম প্রশ্ন কি বলছি দেখো, ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার একটি বৈধ বা আইনি অধিকার। ঠিক আছে, একটা বৈধ বা আইনি অধিকার। সংবিধানের মানে আইনি অধিকার কি একটা মৌলিক অধিকার, যেটা হচ্ছে আমাদের ভোট দেওয়া মানে হচ্ছে। এরপর কি বলছি দেখো, সংবিধানের এটা WP মেন্স এসেছিলো কোয়েশ্চানটা 2019 সালে এসেছিলো, 16ই ফেব্রুয়ারি হয়েছিল, 16ই ফেব্রুয়ারি পরীক্ষাটা হয়েছিল। বোঝা গেছে? দেখো কী বলছে, যে সংবিধানের 61তম সংবিধান অনুসারে 1989 ভোটারের বয়স 1989 সালে ভোটারের বয়স 21 ছিল। সেখান থেকে কত করা হয় 18 বছর করা হয়েছে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয়? সঠিক অ্যান্সার হচ্ছে আমার অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, রাজ্যসভা। বোঝা গেছে? কারণ কি রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন? রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন? তাহলে পার্লামেন্টের রাজ্যসভার সভাপতিত্ব হলেন উপরাষ্ট্রপতি। তাই রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি। লোকসভায় কে সভাপতিত্ব করেন সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এরপর কি বলেছে, তিনি রাজ্যসভার সদস্য নন। তাহলে উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতিত্ব কে? উপরাষ্ট্রপতি। এবং উপরাষ্ট্রপতি বলছে রাজ্যসভার সদস্য নন। ভারতীয় সংবিধানের 64 নম্বর ধারা অনুযায়ী উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান বা সভাপতি। বলছে পারমাণবিক বোমা হলো কি? বিভাজন বোমা, সংযোজন বোমা না নিউট্রন বোমা না হাইড্রোজেন বোমা? তাহলে আমার সঠিক অ্যান্সার হচ্ছে আমার সংযোজন বোমা। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। পারমাণবিক বোমা হলো আমার সংযোজন বোমা। বোঝা গেছে? চলো কি বলছে দেখো এখানে, বলছে পারমাণবিক বোমা হলো বিভাজন বোমা এবং হাইড্রোজেন বোমা হলো সংযোজন বোমা। তাহলে সংযোজন প্রক্রিয়া হলো সূর্যের শক্তির উৎস। যখন কোনো ভারী নিউক্লিয়াস রেডিও অ্যাক্টিভিটির জন্য বা নিউক্লিয় বিক্রিয়ার বিভাজিত হয়ে হালকা নিউক্লিয়াস যুক্ত পরমাণুতে পরিণত হয় এবং প্রচুর শক্তি নির্গত করে, তাকে নিউক্লিয় বিভাজন বা পারমাণবিক বিভাজন বা নিউক্লিয়ার ফিশন বলা হয়। পারমাণবিক চুল্লিতে এই প্রক্রিয়া বিদ্যুৎ তৈরি হয়। ঠিক আছে, সংযোজন প্রক্রিয়া বিদ্যুৎ তৈরি হয়। কি বলছে দেখো, খুব ভালো কোয়েশ্চেন। রাবার প্রস্তুতির প্রক্রিয়া কী বলা হয়? ঠিক আছে, কনডেনসেশন না পলিমারাইজেশন না ভ্যালকানাইজেশন না হাইড্রোজিনেশন? তার সঠিক অ্যান্সার হচ্ছে আমার কি? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান সি হচ্ছে আমার কি সঠিক অ্যান্সার। চল দেখো এখানে কী বলে দিয়েছে, দেখো না এক্সট্রা ইনফরমেশনটা। বলছে রবার পদ্ধতির প্রক্রিয়াকে ভলকানাইজেশন বলে। ভলকানাইজেশন একটি হচ্ছে ভলকানাইজিং এজেন্টের সাথে রবারের আন্তঃক্রিয়া সম্পর্কিত প্রযুক্তিগত প্রক্রিয়া, যার সময় রাবারের অণুগুলিকে একক স্থানিক নেটওয়ার্কের ক্রস লিঙ্ক যুক্ত করা হয়। চলো 12 নম্বর কোয়েশ্চেন, আজকের আমাদের লাস্ট কোয়েশ্চেন। কি বলছে দেখো, আমাদের বলছে লোহিত রক্তকণিকা কোথায় ধ্বংস হয়? লোহিত রক্তকণিকা কোথায় ধ্বংস হয়? যকৃৎ, প্লীহা না যকৃত প্লীহা না অস্থিমজ্জা? আচ্ছা দেখো এখানে একটা কোয়েশ্চেন বলে দিই। দেখবে যখন আমাদের দেখতে পাবে যে বোথ, কোনো অপশানে যখন দেখতে পাবে না বোথ লেখা আছে, তাহলে জানবে যে সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা মানে হওয়ার সম্ভাবনা প্রায় 95%। ঠিক আছে, যখন বোথ লেখা থাকে। ঠিক আছে, বোথ মানে কি দেখো, এই যে কিন্তু দাঁড়াও কালিটা একটু চেঞ্জ করে নিই। দেখো বোথ বলতে কীরকম, এই দেখো অপশান এতে আমার কী আছে? অপশান এতে আমার যকৃৎ আছে, অপশান বিতে আমার প্লীহা আছে, কিন্তু অপশান সিতে দেখো আমার বোথ লেখা আছে, যকৃতও আছে এবং প্লীহাও আছে। তাহলে এরকম যদি বোথ লেখা থাকে তাহলে সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা সঠিক হওয়ার সম্ভাবনা 95%। 95% সঠিক হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এটার সঠিক অ্যান্সার তোমরা বুঝে গেছো আমার কথা শুনে, যে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো দেখো এর সাথে
বলছে মানুষের লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসবিহীন, মানুষের লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসবিহীন এবং এদের আয়ুকাল কত 120 দিন, এদের আয়ুকাল কত 120 দিন। এরা যকৃত ও প্লিহাতে ধ্বংস হয়। ঠিক আছে, কেপিএসআর কোয়েশ্চেন এসেছিলো যে মানুষের সেক্স ক্রোমোজোম কটি আছে, তাহলে মানুষের সেক্স ক্রোমোজোম কটা আছে না, আমার দুটো আছে। ঠিক আছে, ছেলেদের ক্ষেত্রে কি লক্ষ্য করে যে এক্স আর ওয়াই, ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে লক্ষ্য করে যে এক্স আর এক্স। ঠিক আছে, অনেক সময় তাকে বলা হয় যে কারো মানে শিশু হচ্ছে অথচ সব মেয়ে হচ্ছে, আমাদের দোষ কাকে, মেয়েদেরকে দেওয়া, কিন্তু না, আমাদের যে ছেলে হবে না মেয়ে হবে সম্পূর্ণ নির্ভর করে কার, আমার একটা পুরুষের উপর নির্ভর করে। কারণ কি, তো মেয়েদের দুটো যে সেক্স ক্রোমোজোম সেটা হচ্ছে আমার দুটো এক্স, কিন্তু ছেলেদের যেটা আছে সেটা একটা এক্স আর ওয়াই। ঠিক আছে, ছেলে কিভাবে হয়, যখন ওয়াই, ছেলের থেকে ওয়াই আসে আর মেয়েদের থেকে তো এক্সই আসবে, যখন ওয়াই আর এক্স থাকে তখন হচ্ছে আমার কি, তখন আমার বয় হয়, মানে কি আমার ছেলে হয়। ঠিক আছে, বোঝা গেছে। কিন্তু যখন আমার কী হয়, যখন আমার ছেলের দিক থেকে এক্স আসে আবার মেয়ের দিক থেকে এক্স আসে, তাহলে দুটো এক্স, তখন আমার কী হয়, মেয়ে হয়, মানে গার্ল হয়। বোঝা গেছে জিনিসটা। চলো, আমরা অনেকে এখনও মেয়েদেরকে দোষ দিই, কিন্তু মেয়েদের কোনো দোষ নেই। চলো, আজ এই পর্যন্তই।